This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এখানে ব্রেকের মাঝে খবর নয়, টানা খবর, একেবারে সমস্ত খবর থাকছে রাজ্য, দেশ, বিদেশ। আর আমি শুধু একা নয়, নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার দুই সহকর্মী লিমা এবং মঞ্জুরা। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মৃত্যুর খবর আসছে এবং সেখানে রাজ্যের শাসক দলে কেউ না কেউ দাবি করছেন যে এই প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে এসআইআর এর সম্পর্ক রয়েছে এবং কেউ না কেউ এসআইআর এ আতঙ্কিত হয়ে এইভাবে মৃত্যুর করে ঢলে পড়ছে। সেরকমই তো অভিযোগ উঠছে আগরপাড়া, ইলামবাজার, জামালপুরের পর ডানকুনির ঘটনা সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে রামনগর থেকে খবর আসছে, শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সরাসরি কনিষ্ক। এখানে ঠিক কি ঘটেছে, এখানে ভয়টা কোথায় ছিল, আতঙ্ক কোথায় ছিল এবং শাসক দল কেন এর সঙ্গে এসআইআরটা জুড়ছে? দেখো, একদম শর্মিষ্ঠা, তুমি যেমনটা বললে যে এখানে আতঙ্ক কেন, কারণ এখানে তো বর্ডার এলাকা হলেও দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় বাসিন্দা, মূলত বিরোধী দল বিজেপির যে অভিযোগ ছিল, বাংলাদেশি বা ভিন রাজ্য থেকে যারা এই রাজ্যে প্রবেশ করেছেন এবং দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, এখানকার ভোটার হচ্ছেন, এখানকার স্থায়ী বাসিন্দা বা সমস্ত রকম সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদেরকে এসআইআরের মাধ্যমে এই রাজ্য থেকে বা দেশ থেকে তাড়ানোর কথা বারবার তারা অভিযোগ করেছেন। সেই বিষয়টাকে কার্যত যে এই এসআইআরের সরলীকরণের প্রয়োজন আছে, তার পাশাপাশি কিন্তু শাসক দল দাবি করছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে এরা রয়েছেন, এরা প্রায় বহু বছর ধরে রয়েছেন এখানে এবং তাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিলে কিভাবে হবে এবং তাদের যে এসআইআর নিয়ে বিরোধী দল বা কেন্দ্রের শাসক দল বিজেপি বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করতে চাইছেন। আর এই বিষয়টাকে নিয়ে কিন্তু শাসক দল কার্যত রাস্তায় নেমেছে এবং পূর্ব মেদিনীপুরের রামনগর এক নম্বর থেকে এক অভিযোগ করলে পাল্টা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। একের পর এক মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ করছে রাজ্যের শাসক দল। উনি এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন। ওনার নাম ওনার বাবার নাম কাগজপত্রে দু এক জায়গায় কিছু একটা ডিস্টার্ব হওয়ার ফলে উনি সেই নিয়ে খুব চিন্তিত ছিলেন। আমার মনে হয় প্রশাসন এইটাকে সরলীকরণের কিছু একটা ব্যবস্থা করুক বা কিছু একটা বার্তা দিক, যাতে মানুষ আতঙ্কিত থেকে মুক্তি পায়। কারণ আতঙ্কে মানুষ অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। এটা পাবলিক প্রচারের কিছু একটা ব্যবস্থা করা হোক। সিরাজ বলে একজন ভদ্রলোক, তিনি জাপানে থাকতেন, জাপানে অনেকদিন থাকতেন। তারপরে কিছুদিন, এই 2-3 দিন 4 দিন 5 দিন আগে তিনি বাড়ি এসছেন। এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার কাগজপত্র, তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছিল, সেটা সংশোধন করার উপায় ছিল, কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সিরাজবাবু সেই আতঙ্কগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়নি, আসলে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর তারা গল্প পাচ্ছেন এ ধরনের রাজনীতি করে বাংলাতে এসআইআর আটকানো যাবে না, এটা স্বাভাবিক হয়ে গেছে। রামনগরের যে ঘটনা, সেই ঘটনাকে একটা মিথ্যে এবং গল্প সাজিয়ে বাজারে ছাড়া হচ্ছে। সুপার প্রাইম টাইমের শুরুতেই শর্মিষ্ঠা যেটা আপনাদেরকে বলছিল যে এসআইআর আবহে একের পর এক মৃত্যুর খবর আসছে। এবার ডানকুনি থেকে, ডানকুনিতে তৃণমূল পুর প্রধান যেটা দাবি করছেন যে ষাটোর্ধ হাসিনা বেগম, তার মৃত্যুর কারণ হচ্ছে এই এসআইআর। এতটাই তিনি চিন্তা করেছেন। এবং আরো একজন অসুস্থ আমাদের প্রতিনিধি সনৎ মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। সনৎ, আমি যেটা জানতে চাই যে এই যে তৃণমূলের পুর প্রধান, তার ঠিক অভিযোগটা
দেখো, যেটা পুরপ্রধান হাসিনা শবনম যেটা অভিযোগ করেছেন যে এই মৃত্যুর ঘটনা, অর্থাৎ হাসিনা বেগমের যে মৃত্যু হয়েছে তার কারণটা কিন্তু এশায়ের আতঙ্ক। অর্থাৎ এই হাসিনা বেগম 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে এই ডানকুনি এলাকায় বসবাস করছিলেন এবং তার 2002 সালে নাকি এই যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে নাম ছিল না এবং সে কারণেই কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিলেন যে কিভাবে তিনি এখানে বসবাস করবেন, এরকমই দাবি করছেন কিন্তু হাসিনা শবনম। এবং তারপরেই নাকি এই ভয়ের কারণেই নাকি তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানে তিনি মারা যান। অন্যদিকে এই ঘটনার পরেই কিন্তু রাজ্য নেতৃত্ব যেমন তীব্র আক্রমণ করছে বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে এই ডানকুনি এলাকা 20 নম্বর ওয়ার্ডের একাধিক তৃণমূল নেতৃত্ব সকাল থেকে এসেছেন এবং বিকেলের দিকে দেখলাম এলাকার বিধায়ক তিনিও এলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বললেন। কারণ হাসিনা বেগমের পরিবারের সেরকম কেউ না থাকলেও 2 নাবালিকা নাতনি আছে, যাদের ভবিষ্যৎ কি হবে, তাদের থাকা খাওয়ার চিন্তা ভাবনা কি করে করা হবে, এইসব বয়স্ক মহিলা সে 2 দিন আগে খুব চিন্তার মধ্যে ছিল, ভোটার কার্ড সব জেরক্স করলো, জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো, তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে কি ঘটবে। চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। দেখুন, লিমা এবং শর্মিষ্ঠা যে কথা বলছিল যে এই এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ এরকমটাই তো সামনে আসছে। এই যে একের পর এক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামীকালও রাস্তায় নামছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেকটাই সরব। তিনি কি বলছেন? তিনি বলছেন যে একজন ভোটারের নামও যদি বাদ যায় তাহলে একটা বড় আন্দোলন হবে এবং দিল্লি গিয়ে আন্দোলন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা বলছেন। শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন, তিনি বলছেন যে 100 দিনে টাকা চাইতেও তো দিল্লিতে গিয়েছিলেন এবং তখন দিল্লি পুলিশ কি ব্যবহার করেছিল, জুতো খুলিয়ে ছুটিয়েছিল, এবার সেই সুযোগও পাবেন না। শুভেন্দু অধিকারীর বক্তব্য। ভাইপো এখন কি বলছে না এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না।
এই ডায়লগ শুভেন্দু অধিকারী যখন 2023-এ আমরা গেছিলাম ওই একই ক্যাসেট বাজিয়েছিল, ক্যাসেটটা আটকে গেছে, ওকে বলুন ক্যাসেটটা পাল্টাতে। 6 ফুট লাঠির বাড়ি খেয়ে সুপ্রিম কোর্টের থাপ্পড়টা খেয়েছি। 6 ফুট লাঠিতে যতটা লেগেছে তার থেকে বেশি বিজেপির গালে সুপ্রিম কোর্টের থাপ্পড় লেগেছে। আমরা এরকম 600 লাঠির বাড়ি খেতে রাজি আছি। বিজেপির সুপ্রিম কোর্টের থাপ্পড়টা কেমন লেগেছে একটু জিজ্ঞেস করবেন। কালকে দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ময়দানে নামছেন বিএলওরা, তারা বাড়ি বাড়ি যাবেন আর একই সঙ্গে তৃণমূলও ময়দানে নামছেন এবং সেই মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে সেই মিছিল শুরু হবে, মূর্তির পাদদেশ থেকে এবং জোড়াসাঁকো পর্যন্ত সেই মিছিল হবে। আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুধ্যায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী 2-4টি জেলা রয়েছে, যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। রাজ্যের বিভিন্ন জেলায় যখন এসআইআর চলবে তখন জেলায় জেলায় ঘুরবেন কে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জেলায় জেলায় ঘুরবেন এবং তিনি সরাসরি জানবেন যে এসআইআর নিয়ে কোথায় কি সমস্যা হচ্ছে, সেই সমস্ত বিষয়টাই নজরে রাখবেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, কি আপডেট পাওয়া যাচ্ছে? তোমাকে প্রথমেই যেটা বলবো যে আগামীকাল এসআইআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের যে মিছিলের ডাক দেওয়া হয়েছে শহর কলকাতাতে, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন থাকবেন, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন, এমনটাই আমরা জানতে পারছি। তবে শুধুমাত্র কলকাতাতে এই যে এসআইআর এর প্রতিবাদে মিছিল তা কিন্তু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বেশ কিছুদিন, এই এসআইআর আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকেই বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন এবং তার পরবর্তীতে কয়েকটা দিন কি পরিস্থিতি তৈরি হচ্ছে এই এসআইআর কে নিয়ে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন সবটাই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। এবং ইতিমধ্যেই যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু জেলা সফরের যে কর্মসূচি সেটা কিন্তু চূড়ান্ত হবে, অর্থাৎ কোন জেলা থেকে প্রথম তার সফর শুরু হবে এবং এই এসআইআর যতদিন চলবে প্রত্যেকটি জেলাতে এসআইআর কে কেন্দ্র করে কর্মসূচি শুধুমাত্র কলকাতাতেই আটকে থাকছে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাবেন এবং গোটা বিষয়টা জেলায় নজর রাখবেন তিনি। কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। বিএলওরা তারাই আপনাদের বাড়িতে বাড়িতে যাবেন, দরজায় কড়া নাড়বেন এবং নথি ফর্ম দিয়ে আসবেন। তারা চোখে চোখে রাখার পরামর্শ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে কমিশন 3 দফা দাবি পূরণেরই আশ্বাস দিয়েছে। উদ্বেগ নিয়ে মাঠে নেমে কাজ কিভাবে করব প্রশ্ন বিএলওদের। নিরাপত্তার জন্য পুলিশের উপরেই দায়িত্ব দিয়েছে কমিশন। দাবি ট্রেনিংয়ে যোগ দেওয়া বিএলওদের। বলা হচ্ছে ইসিআই এর চোখ কান নাক হচ্ছে বিএলওরা, তারা সবটাই মাঠে নেমে করবে। যদি অ্যাংজাইটিতে ভোগে তাহলে কিভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে আপনারা বিবেচনা করুন, যাহাতে একজন বিএলও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা করুন। ওরা মেনে নিয়েছেন, উনি বলেছেন আপনারা কাজে যোগ দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিটস সংগ্রহ করছি। অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে পরস্পরের সহযোগিতা কাজটা উঠে যাবে। আমরা আমাদের দিক থেকে আশ্বস্ত। পারস্পরিক একটা সৌহার্দ্যের বাতাবরণেতে আমরা কাজটা করব, এই ব্যাপারে আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের যাবতীয় সমস্যা ওনারা নিশ্চিতভাবে, তো আমরা আশ্বস্ত যে ওনারা ওনাদের তরফ থেকে যা দিয়েছেন আমাদের তাতে যে সমস্যাগুলো ছিল তার সবকটাই মিট আপ হবে বলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরই জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব বিএলওদের চোখে চোখে রাখার কথা বলছেন। তার কারণ তারা বলছেন যে কজন বিএলও রয়েছেন তারা তো সকলে তৃণমূল নয়, কিন্তু এদের মধ্যে বেশিরভাগেরই একটা তৃণমূল ভাব রয়েছে, তাই এদেরকে চোখে চোখে রাখতে হবে। এরা মারাত্মক, এদের ওপর কড়া নজর রাখুন, এমনটাই পরামর্শ তৃণমূল। যে বিএলওর সাথে আপনি কাজ করছেন সে তো একজন নির্বাচন কমিশন দ্বারা প্রাপ্ত অফিসার,
সে সবাই যে তৃণমূল কংগ্রেস করে তা কিন্তু না। অনেকে করে, অনেকে মনে মনে করে, আবার অনেকে মনে মনে দেখায় আমি তৃণমূল, কিন্তু ভোটটা দিয়ে উল্টো দিকে। এই বিএলও দের থেকে একটু আপনাকে একটু মিশতে হবে। 12টি অঞ্চলের বিএলএ 2রা উপস্থিত আছেন, তাদের একটা ট্রেনিং দেওয়া হলো এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তারা এই নজরদারিটা রাখবে যাতে এই এসআইআর করতে গিয়া বিএলওরা যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায় সেই দিকটায় দৃষ্টি রাখবে। সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বিএলওদের প্যারালালভাবে তাদের সঙ্গে সহযোগিতা করে সঠিকভাবে তারা কাজটা করবে। তারা থাকবে, আমরা সেটা তো বলতে পারবো না। বহিরাগতদের মধ্যে যাদের এখানে ভোটের 2002 সালের লিস্ট আছে তারা তো অবশ্যই থাকবে। যারা থাকবেন তারা থাকবেন, আর যারা লিস্টে আছে আমরা চাচ্ছি যারা আছে তারা যাতে কোনো মতে বাদ না দেয়। পাল্টা বিজেপি কি বলছেন জানেন? যদি একজনও কোনো অবৈধ ভোটারের নাম তালিকায় থেকে যায় তাহলে বিএলওদের অবস্থা হবে বিহারের মতো। হ্যাঁ, উনি বলেছেন যে রাজগঞ্জ বিধানসভা, তাতে ওনার অসুবিধা, উনি আইপ্যাক নিয়ে তাহলে মিটিং করছেন কেন? বিএলওদের কাজ করতে দেন, আছে না নাই বিএলওরা বুঝবে না। কারণ ওনারাও হয়তো বুট টু বুট দেখেন বিএলও দিয়ে দিয়েছে, তো ওনার বিএলওরাও দেখবে সমস্ত রকম দলের বিএলওরা ওই সরকারি বিএলওর সাথে থাকবে। সরকারি বিএলওরা যদি কখনো মনে করে তৃণমূলের বিএলওর সাথে মিলে বা তৃণমূলের নেতায় তাদের কথা শুনে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম রাখবে, তাহলে সেই বিএলওরাও যেন মনে করে যে বিহারে এখনো 57খানা বিএলও যারা এখন অব্দি বেল পায়নি, সেই চিন্তাটাও সরকারি বিএলওরা যেন মাথায় রাখে। না, শুধুমাত্র তৃণমূল নেতাদের এই হুঁশিয়ারি মানে পরামর্শ শুধু নয়, আরও আছে। বিএলএ যেখানে প্রশিক্ষণ শিবির রয়েছে বিজেপির, সেখানে হামলার অভিযোগ উঠছে। আর অভিযোগের তীরটা কার দিকে? অবশ্যই তৃণমূলের দিকে, এমনটাই এই মুহূর্তের খবর। কোচবিহারের ঘটনা এটা। কোচবিহারের বিজেপির বিএলএ প্রশিক্ষণ শিবিরে হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা সেখানে লাঠি সোটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল। আমার যারা বিএলএ 2রা আছে যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে, শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়। কম করে 5-7 জন আক্রান্ত হয়েছে। আজকে যেখানে বিডিও সাহেবের ডাকা মিটিং, সেই মিটিংয়ে যদি এই অবস্থা হয় তাহলে ভাবতে পারেন যে এসআইআর করতে গেলে কি অবস্থা হতে পারে কুচবিহারের বুকে। বেকায়দা করার ফলে এরা এখন তৃণমূলের উপরে দোষ দেয়। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই যে এইসব গণ্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই, তৃণমূল দলও নাই, তৃণমূল লোকও যুক্ত নাই। এই এসআইআর আবহে বরানগরের একজন তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাকর্মীদের গাছে বেঁধে রাখুন, আটকে রাখুন। আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লিফলেট দিয়ে এমনই নিদান শাসক নেতা। সারা বাংলা জুড়ে বিজেপি একটা আতঙ্কের সৃষ্টি করেছে। ওরা কিন্তু এই এসআইআর করে নাম সাধারণ বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। তোমরা 2002 সালের ভোটার লিস্ট আমাদের কাছে রয়েছে, সেখানে নামগুলো অবশ্যই এসে দেখবে। বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা মেনে নেব না। অবৈধ ভোটার যারা আছে, মৃত ভোটার বা এখান থেকে চলে গেছে, তাদের নাম বাদ দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজনও যদি বৈধ ভোটারের নাম কেটে দেয় তাহলে যারা বিজেপির লোক সাথে আসবে তাদেরকে ফাঁসের সাথে গাছের সাথে বেঁধে রেখে দাও, একদম বেঁধে রেখে দাও। এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার অঞ্চল, যেখানে আরও 4টে রাজ্য আছে, কিন্তু সেই 4টে রাজ্যতে কোনো অবস্থাতেই এসআইআর হলো না। শুধুমাত্র পশ্চিমবাংলায় এবং নির্বাচনের প্রাককালে পশ্চিমবাংলা সহ তামিলনাড়ুতে এসআইআরের প্রয়োজন পড়ল, এটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈধ ভোটার বাদ দেবে
ওটা আইন হয়ে গেল, আর গাছে বেঁধে রাখাটা বেআইনি হয়ে গেল। আইন হাতে তুলে নেওয়ার না, আইন হাতে তোলবার কথা আমরা বলছি না, আমরা বলছি বৈধ ভোটার যদি বাদ দেওয়া হয় তবে পরিবর্তিত পরিস্থিতিতে যা ব্যবস্থা নেবার সেটা নিতে হবে। তৃণমূল কাউন্সিলর রঞ্জন পালের বক্তব্য শুনেন এবং তিনি মঞ্চ থেকে নামার পর তিনি তার বক্তব্যের ব্যাখ্যাও দিলেন। স্বাভাবিকভাবে বিরোধীরা তো ছেড়ে কথা বলবে না, কি বলছে বিজেপি এবং সিপিএম শুনুন। তাদের যে যুবরাজ, সেই যুবরাজও চমকে গেছেন পানিহাটিতে, তো তারই রেস ধরে অ্যাকচুয়ালি পুরো তৃণমূল দলটাই একটা গুন্ডাদের দল, আর পুরো প্রশাসনকে নিয়ে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এবং জনগণকে ভয় দেখাচ্ছে যে তোমরা এই বিজেপি যে একটা বিরোধী দলের জায়গায় এসেছে এবং বিজেপি যে একটা দিশা দেখাচ্ছে জনগণকে, সেখান থেকে জনগণকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তারা বাড়িতে বাড়িতে গিয়ে চমকানোর কাজ করছে। এইভাবে যদি বাড়ি বাড়ি গিয়ে, আমাদের লোকেরাও তো বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে কি বলছে যে আপনার ফর্মটা ফিল আপ করার সমস্যা হলে আমাদের বলবেন, আমরা ফর্মটা ফিল আপ করে দেবো, কখনোই এটা দেরি করবেন না। আর 2002-এ তাদের ভোটার লিস্টের নাম আছে কিনা, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার, এগুলো সব দিয়ে আসছি। তা আমরাও তো এই কাজ করছি, কই আমাদের তো কাউকে ভয় দেখাতে হচ্ছে না, কাউকে বলতে হচ্ছে না, কারণ আমরা তো চাই মানুষের ভোটার অধিকার, সেই ভোটাধিকার থাকুক। এসআইআর ইস্যুতে শুধুমাত্র পথে নামা বা দিল্লিতে যাওয়ার কথা বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসন নিয়েও চ্যালেঞ্জ করছেন বিজেপিকে। তিনি বলছেন এসআইআর এর সঙ্গে নোটবন্দি তুলনা করেছেন তিনি, এবং শুধুমাত্র তাই নয়, তিনি বলছেন 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট এবং আসন দুটোই বাড়বে। আপনি কত বিধানসভায় 2002 ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি, সেখানে আপনি বলছেন 2002-এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে। হঠাৎ করে ইচ্ছা হলো, রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর, নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ এটা 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন, সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনলেন আপনারা। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জগন্নাথ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর কে নোটবন্দির সঙ্গে তুলনা করছেন, বলছেন সেটা ছিল নোটবন্দি, এটা হচ্ছে ভোটবন্দি, এবং তিনি বলছেন যে 26-এর ভোটে তৃণমূলের ভোট এবং আসন দুটোই বাড়বে, এবং যদি সেটা হয় তাহলে বিজেপিকে ক্ষমা চাইতে হবে সাধারণ মানুষের কাছে কান ধরে। কি বলবেন? ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতেও হচ্ছে, কেরালেও হচ্ছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য না, কিন্তু কোনো সেই রাজ্যগুলোর তাপ উত্তাপ নেই। ভারতের সাংবিধানিক প্রক্রিয়ায় ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে সবাই শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করছে। তৃণমূল কেন এত উতলা, তৃণমূলের এত বিচলিত হওয়ার কারণ কি? তার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন অনুপ্রবেশকারীদের কথা বলে। যে 2,33,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এই লোকসভা ভোটেও, এই কান ধরে ইত্যাদি কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার 2,33,00,000 সনাতনী বাঙালিকে অপমান করছেন। আর এবারের ভোটের ইস্যু এসআইআর না, এবারের ভোটের ইস্যু চাকরি বিক্রি, এবারের ভোটের ইস্যু শিক্ষকের। যদি তাই হয় জগন্নাথবাবু, চাকরি বিক্রিটাই ইস্যু হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এসআইআর নিয়ে এতটা সরব কেন? এসআইআর কি ইস্যু নয়? আর যদি তাই হয় তাহলে আপনাদের ভোট বাড়বে, আপনি কি মনে করেন? আমরা মোটেও এসআইআর নিয়ে উত্তেজিত না। এসআইআর নিয়ে উত্তেজিত হয়ে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী এবং তার ভাতুষপুত্র। আমরা শুধু একটা কথাই বলছি যে আমরা একটি ল অ্যাবাইডিং দল, সংবিধানের প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণকারী দল, সেই কারণে এসআইআর হলে পরে তাতে সমর্থন থাকবে।
এর আগের 12টি এসআইআর কংগ্রেসের আমলে হয়েছে, বিজেপি সমর্থন করেছে, কোথাও বিরোধিতা করেনি। আমরা ডিলিমিটেশনের সময় বিচারপতি কুলদীপ সিং এর মুখের উপরে ফাইল ছুড়ে আসা দল না, এটাই বুঝতে হবে। এবং 26-এ নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, সেই বিসর্জনের জগন্নাথবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তের খবরটা না রাজ্য রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সেই ব্রেকিংটা বলবো পিসিআর কে এই বিগ বলে প্লে করতে। দক্ষিণ 24 পরগনা জয়ের হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং কাকদ্বীপে দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন। হ্যাঁ, কাকদ্বীপে মঞ্জুরাম পাখিরা তিনি সেখানকার বিধায়ক, যদিও মথুরাপুর লোকসভার মধ্যে পড়ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেস 3 নম্বরে চলে যাবে বলে শুভেন্দু অধিকারী হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি কি বলেছেন একবার শুনুন। ভোট যদি হয় এই দক্ষিণ 24 পরগনায়, তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে, তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে। এই জেলায় আমি আপনাকে বলে গেলাম, শুধু পুলিশ আর তল্লাট চোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। দক্ষিণ 24 পরগনা মথুরাপুরও রয়েছে, দক্ষিণ 24 পরগনা ঢারবানও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, দক্ষিণ 24 পরগনা তৃণমূল 3 নম্বরে চলে যাবে, লড়াইটা হবে বিজেপি এবং আইএসএফ এর মধ্যে। শুভেন্দু অধিকারী বক্তব্য। না, শুভেন্দু ঠিকই বলেছে, কিন্তু লড়াইটা হবে আইএসএফ আর বিজেপির মধ্যে। ওটা ছাগলের তৃতীয় সন্তান কি হবে তার জন্য লড়াই হবে, কারণ জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা, দলটার নাম তৃণমূল কংগ্রেস। গতবারও আমরা দেখেছি যে এই জেলায় কার্যত ছাগলের তৃতীয় সন্তান কি হবে সেটা নিয়ে লড়াই হয়েছিল বিজেপি আর সিপিএম এর মধ্যে। এবারের লড়াইটা পর্যবসিত হবে এই আইএসএফ এবং বিজেপির মধ্যে, কারণ এই জেলা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্যতম দুর্গ বললেও কম বলা হয়। গত বছর 31টা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙড় ব্যতি রেখে বাকি সবকটা সিটে তৃণমূল জয়ী হয়েছিল। আর গত লোকসভা নির্বাচনের ফলাফলে যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়, যেখানে একমাত্র আইএসএফ জয়ী হয়েছিল, সেই ভাঙড়ও আইএসএফ কে 14,000 ভোটে হারিয়েছে তৃণমূল, আর সিপিএম কে 82,000 ভোটে হারিয়েছে। তাই ছাগলের 3 নম্বর বাচ্চা হওয়ার লড়াই বিজেপি এবং আইএসএফ এর মধ্যে। শুভেন্দু ঠিকই বলেছে, লড়াই হবে, কিন্তু কে ছাগলের তৃতীয় সন্তান সেটা নিয়ে। ধন্যবাদ। এসআইআর আবহে অনুপ্রবেশকারীদের পাকড়াও করা হচ্ছে, মানে এটা একটা হিড়িক লেগেছে বলা যায়। কারণ বিশেষ করে যদি আমরা সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে নজর রাখি, স্বরূপনগর, আমরা প্রায় রোজদিনই সেখান থেকে খবর আসছে যে বিএসএফ পাকড়াও করেছে। আর এবার নতুন করে 4 জনকে পাকড়াও করা হচ্ছে। 4 দিনে 98 জন বাংলাদেশিকে পাকড়াও করেছে বিএসএফ। প্রত্যেক দিনই আমরা দেখেছি যে কিভাবে সীমান্ত এলাকা থেকে একের পর এক বাংলাদেশকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রত্যেকবারই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়টাকে ইস্যু করেছেন। আবারও তিনি কি বলেছেন শুনুন। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড় চক্রবর্তী ছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। বিজেপির সিএ যে ফাঁদ রয়েছে সেখানে কোনোভাবে যত পা না দেয়, কারণ এই যে ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে, এই ক্যাম্পগুলোর দ্বারা ডিটেনশন ক্যাম্প করা হবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। তাই কোনোভাবে তাদের ফাঁদে পা দেবেন না, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার রুমের ব্যবস্থা থাকবে। সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না। এই বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে, যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা
এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে, প্রত্যেক দিন 10-15-20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। এবার আপনাদেরকে নিশীথ প্রামাণিকের বক্তব্য শোনাতেই হচ্ছে। নিশীথ প্রামাণিক বলছেন বাংলাদেশ থেকে আসা নিপীড়িত হিন্দুদের নাম বাদ যাবে না, একজনেরও নাম বাদ যাবে না। কি বলেছেন শুনুন। একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। সিএ তাদের জন্য রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাদের জন্য রয়েছে। বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে যাবেন। জয়পুরে এই মুহূর্তে ভয়াবহ একটা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে এবং 10টি গাড়িকে ধাক্কা মেরেছে দ্রুত গতিতে যাওয়া ডাম্পার। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দুর্ঘটনায় কমপক্ষে নিহত হয়েছে 10 জন, 15 জনেরও বেশি আহত হয়েছেন। সিসি ক্যামেরা ফুটেজে দুর্ঘটনায় ভয়াবহ ছবি ধরা পড়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখছেন কিভাবে একের পর এক গাড়িতে ধাক্কা মারছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। ভয়াবহ দুর্ঘটনার ছবি সিসি ক্যামেরা বন্দী হয়েছে। আমি একবার বিগ বলে আপনাদের সেই ছবিটা দেখাবো। একটা ডাম্পার দ্রুত গতিতে এসে পর একের পর এক ধাক্কা মেরে যাচ্ছে, একের পর এক গাড়িতে ধাক্কা মারছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইকে যিনি যাত্রী ছিলেন তিনি সেখানেই একেবারে বাইকটা পড়ে গিয়ে সেখানেই তিনি গুরুতর আহত হন। একটা গাড়ির নিচে আরেকটা বাইক কিভাবে ঢুকে যায় এই ডাম্পারের ধাক্কায়, বুঝতে পারছেন ভয়ানক দুর্ঘটনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঘটনা এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে।